হারানো শহরের তৃতীয় পর্বে আজ আমরা আলোচনা করব কৃষ্ণনগরী দ্বারকা নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলে ভালো আছেন। হারানো শহর সিরিজে আমরা বেশ কিছু শহর বা ভূখণ্ড নির্বাচন করেছি, যে শহরগুলোর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ব্যক্তিগতভাবে দুটি রহস্যময় শহর আমার খুবই পছন্দ। একটি হলো কৃষ্ণনগরী দ্বারকা, আরেকটির কথা না হয় অন্য একদিন বলবো। যদি পৃথিবীর রহস্যময় হারানো শহরের একটি র্যাঙ্কিং বানানো হয়, তাহলে র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকবে দ্বারকার নাম। আমাদের ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের কাছে চারধাম খুবই পরিচিত। চার প্রধান তীর্থস্থানের একটি হলো দ্বারকা, যা চারধামেরই একটি অংশ। আবার সপ্তপুরীর নামে পরিচিত ভারতের প্রাচীনতম শহরের অন্যতম হল দ্বারকা। বর্তমান সময়ের গুজরাটের দ্বারকা জেলার কথা আমি বলছি না, এটি একটি তীর্থস্থান হলেও আমি ওই দ্বারকার কথা বলছি, যা সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে অনেক অনেক বছর আগে। তাহলে প্রথমেই আলোচনা করব দ্বারকার উৎপত্তি নিয়ে। মাথুরার রাজা কংসকে পরাজিত করেন কৃষ্ণ ও তার দাদা বলরাম। মাথুরার রাজা কংস সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা হতেন, কিন্তু মামার পাপের পরিমাণ এত বেশি হয় যে তাকে সংহার করতে বাধ্য হন দুই ভাই। কংস মামার মৃত্যুর পর মাথুরার রাজা হন কৃষ্ণ এবং বলরাম। কংস ছিলেন শক্তিশালী রাজা জরাসন্ধের জামাতা। জরাসন্ধ মোট 18 বার আক্রমণ করেন মাথুরায়। জামাতা হত্যার প্রতিশোধ যে কোনোভাবে তিনি নিবেনই। 18 বারই তিনি ব্যর্থ হন। প্রতিবারই তাকে প্রতিরোধ করতে সক্ষম হন শ্রীকৃষ্ণ এবং যাদবরা। মাথুরা ছিল সমতল ভূমি, তাই জরাসন্ধ তার যুদ্ধ স্ট্র্যাটেজি অনুযায়ী চারপাশ থেকে আক্রমণ করতেন। প্রতিবারে প্রতিরোধের ফলে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল যাদবরা। তাদের ক্ষতির পরিমাণ নেহাত কম ছিল না। এদিকে 19তম বার আক্রমণের পরিকল্পনা কষলেন জরাসন্ধ। তবে এবার আর তিনি একা আক্রমণ করতে চাইলেন না, সাথে সঙ্গী করে নিলেন আরেক শক্তিশালী রাজা কাল যাবনকে। পূর্বের তুলনায় রাজা জরাসন্ধ তখন অনেক শক্তিশালী, ওই তুলনায় যাদবরা অনেকটাই দুর্বল। দিব্য দৃষ্টির অধিকারী শ্রীকৃষ্ণ আর যুদ্ধে অগ্রসর হলেন না। তিনি একজন কৌশলী রাজার ভূমিকা পালন করলেন। তিনি যাদবদের সাথে একটি সিদ্ধান্ত নিলেন, এমন এক জায়গায় রাজ্য বানাতে হবে যেখানে বহিরাগতরা চাইলেও আক্রমণ করতে পারবে না। তখন তারা দ্বারকা তৈরি করেন, যা হয় যাদবদের রাজধানী এবং স্বপ্নের নগরী। গঙ্গা, গোমতী এবং সমুদ্রের মিলন স্থানে তৈরি করা হয়েছিল এই শহরটি। মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে ছিল শহরটির অবস্থান। শহরটি ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল একটি রাস্তার মাধ্যমে। সমুদ্রের জোয়ার ভাটার সাথে এই রাস্তাটি ডুবে যেত এবং ভেসে উঠত। কয়েক বছরের মাঝেই যাদবরা জ্ঞানে, বিজ্ঞানে, শক্তি, সামর্থ্যে আর্যাবর্তের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। দ্বারকা কিংবদন্তি নাকি ইতিহাস, এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডক্টর রাও। ডক্টর রাও শুধু প্রত্নতাত্ত্বিক নন, একজন প্রাজ্ঞ সংস্কৃত পণ্ডিতও ছিলেন। তিনি মনে করেন সত্য ছাড়া কোনো কিংবদন্তির জন্ম হয় না। কিংবদন্তির অন্তরালে কিছু না কিছু সত্য থাকে। শ্রীকৃষ্ণ নির্মিত দ্বারকাকে তিনি কিংবদন্তি বলে স্বীকার করেননি, আর তিনি স্বীকার করেননি বলেই কিংবদন্তির দ্বারকা আজ আমাদের কাছে ইতিহাস। মহাভারতের গৌরচন্দ্রিকা প্রাচীন হরিবংশ ডক্টর রাওয়ের প্রেরণার উৎস। ডক্টর রাওয়ের মতে হরিবংশে উল্লেখিত দ্বারকার পরিধি ছিল 12 যোজন। বিষ্ণু পুরাণের ষষ্ঠ খণ্ডের প্রথম অধ্যায়ের ব্যাখ্যা অনুযায়ী 1 যোজন সমান সমান 9.09 মাইল বা 14.63 কিলোমিটার। আমরা আবার ডক্টর রাও এবং হরিবংশের তথ্যের কাছে ফিরে আসব। এখন আমরা দ্বারকা ধ্বংসের কারণ জানব। এর জন্য আমাদের ফিরে যেতে হবে মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধের কিছুদিন পূর্বে। কৌরব এবং পাণ্ডবদের মাঝে যুদ্ধ যখন নিশ্চিত হয়ে গেছে, তখন পাণ্ডব পক্ষের অর্জুন এবং কৌরব পক্ষের দুর্যোধন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন।
দ্বারকা পৌঁছানোর আগেই আর্যাবর্তের প্রায় সব রাজাকেই কৌরব এবং পাণ্ডবরা নিজেদের দিকে টেনে নেয়। শুধু একজন রাজা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন। এই মহাশয়কে নিয়ে একদিন আলোচনা করব। বেশিরভাগ রাজা কৌরব পক্ষে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন, যার ফলে কৌরব পক্ষে মহারথী এবং সৈন্য সংখ্যা ছিল বেশি। শ্রীকৃষ্ণ, অর্জুন এবং দুর্যোধন কাউকেই নিরাশ করতে চাইলেন না। তিনি তাদের সামনে প্রস্তাব রাখলেন, একদিকে অস্ত্রহীন শ্রীকৃষ্ণ, অন্যদিকে দ্বারকার নারায়ণী সৈন্য। বেছে নেওয়ার সুযোগটা পেয়েছিল অর্জুন। বুদ্ধিমান অর্জুন শ্রীকৃষ্ণকে বেছে নিলেন এবং তিনি এই উদ্দেশ্যেই দ্বারকা এসেছিলেন। অপরদিকে দুর্যোধন এসেছিল নারায়ণী সৈন্য লাভ করার জন্য। তার মনোবাঞ্ছাও পূরণ হলো। এর কিছুদিন পর যুদ্ধ শুরুর প্রাককালে মামা শকুনি এবং শ্রীকৃষ্ণের কথোপকথন শুরু হয়। সেখানে গান্ধার রাজ শকুনি শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দেন জয় হবে কৌরবদের, এবং শকুনি তার কথার সাপেক্ষে বেশ কিছু যুক্তিও দেখেন। যেমন কৌরবদের সেনাপতি হলো ভীষ্ম। ভীষ্ম হলো আর্যাবর্তের শ্রেষ্ঠ সেনাপতি এবং যোদ্ধা। সঙ্গে তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত। ভীষ্ম যে পর্যন্ত না চাইবেন সে পর্যন্ত তার মৃত্যু হবে না। মহামহিম ভীষ্মের জীবনের সবথেকে বড় সফলতা হলো তিনি তার গুরু পরশুরামকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তারপর আছেন গুরু দ্রোণ। তিনি ছিলেন পাণ্ডব এবং কৌরবদের গুরু। অতএব তিনি তার শিষ্যদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবগত আছেন। দিব্য কবচ এবং কুণ্ডলের সাথে জন্ম নেওয়া অঙ্গরাজ কর্ণ ছিল কৌরব পক্ষে, যার প্রধান অস্ত্র ছিল বিজয় ধনুক, এবং কর্ণ ছিল অর্জুনের প্রধান প্রতিপক্ষ। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় কর্ণ অর্জুনের তুলনায় শ্রেষ্ঠ ছিলেন। এবং নারায়ণী সেনার কথা এখন বলবো। ওই সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ সৈন্যবাহিনী ছিল নারায়ণী সেনা। তখন ধারণা করা হতো যার বিপক্ষে নারায়ণী সেনা যুদ্ধ করবে তার পরাজয় নিশ্চিত। তাই বলা যেতেই পারে শকুনির ধারণা একদম মিথ্যা নয়। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ উত্তর দেন, ভীষ্মও মারা যেতে পারে, কর্ণ, গুরু দ্রোণ মৃত্যুবরণ করতে পারে এবং নারায়ণী সেনারাও ধ্বংস হতে পারে। শ্রীকৃষ্ণের উত্তরে শকুনি বলেন, একমাত্র ছল ছাড়া এটা সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম প্রতিস্থাপন করার জন্য ছল করা হলে ছলেই ধর্ম। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এই কথা শোনার পর শকুনির কী অবস্থা হয়েছিল? বন্ধুরা, মহাভারতের ঘটনা প্রবাহ আমার খুবই পছন্দের। আর এই পুস্তক এত বিস্তারিত, 2-3 বছর টানা ভিডিও বানালেও শেষ হবে না। অদূর ভবিষ্যতে আমরা মহাভারতের বিভিন্ন ঘটনা নিয়ে আরও ভিডিও বানাবো। দ্বারকা ধ্বংসের কারণ আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের যেতে হবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শ্রীকৃষ্ণ তার কথা রাখলেন। কৌশলী কৃষ্ণ যুদ্ধের 10ম দিনে শিখণ্ডী সহায়তা নেন। শিখণ্ডীকে দেখে ভীষ্ম তার অস্ত্র পরিত্যাগ করেন। শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন ভীষ্মকে বাণ নিক্ষেপ করেন এবং ভীষ্ম শরশয্যা গ্রহণ করেন। 15তম দিন ধোঁকার শিকার হন গুরু দ্রোণ। যুধিষ্ঠিরের আধা সত্য কথায় যুদ্ধের খেই হারিয়ে ফেলেন গুরু দ্রোণ। এই সুযোগে গুরু দ্রোণের শিরচ্ছেদ করেন ধৃষ্টদ্যুম্ন। এই ক্ষেত্রেও নিরস্ত্র ছিলেন গুরু দ্রোণ। কর্ণের দিব্য কবচ কুণ্ডল ছলের মাধ্যমে দেবরাজ ইন্দ্র নিয়ে নেন। কবচ কুণ্ডল ছাড়া মোটেও দুর্বল ছিল না অঙ্গরাজ কর্ণ। যুদ্ধের 17তম দিনে অর্জুনের সাথে দ্বন্দ্ব যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে ডেবে যায়। নিরস্ত্র অবস্থায় নিজের রথের চাকা মাটি থেকে তোলার চেষ্টা করেন কর্ণ। এই সুযোগে কর্ণকে বধ করে অর্জুন। নেপথ্যে শ্রীকৃষ্ণের কূটনৈতিক চাল। 18তম দিন মল্লযুদ্ধে দুর্যোধনকে হারায় ভীম। এবারও ছলের শিকার হয় দুর্যোধন। দুর্যোধনের শরীর ছিল বজ্রকঠিন। তার শরীরের দুর্বল স্থান ছিল জঙ্ঘা, এবং মল্লযুদ্ধে জঙ্ঘার নিচে আঘাত করা নিষিদ্ধ ছিল। কিন্তু ভীম তা মানেননি। এর ফলে মৃত্যু হয় দুর্যোধনের।
দুর্যোধনের সারা শরীর বজ্র কঠিন হতে পারত, কিন্তু শ্রীকৃষ্ণের ছলের কারণে দুর্যোধনের জঙ্ঘার অংশ দুর্বল রয়ে যায়। বন্ধুরা, এই পর্যন্ত এসে কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? যদি শ্রীকৃষ্ণ না থাকতেন তাহলে হয়তোবা কোনোভাবেই পাণ্ডবরা জয় পেতেন না। একদিকে পাণ্ডবদের জয়ের কারণ ছিল শ্রীকৃষ্ণ, আরেকদিকে কৌরবদের পরাজয়ের কারণ ছিল শ্রীকৃষ্ণ ও তার কৌশলী এবং কূটনৈতিক চাল। যুদ্ধ শেষে পাণ্ডবরা বিজয়ের বেশে হস্তিনাপুরে পা রাখে। নতুন সম্রাট হিসেবে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়। তবে এখানে সবথেকে দুঃখী ছিলেন দুজন ব্যক্তি, দুর্যোধনের পিতামাতা। দুর্যোধনের মাতা গান্ধারী তার 100 সন্তান হারানোর শোকে প্রায় পাগল হয়ে যান। তখন তিনি এই সব কিছুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী মনে করেন এবং শাপ দেন শ্রীকৃষ্ণকে খুব শীঘ্রই যাদব এবং কৃষ্ণের প্রিয় নগরী দ্বারকা ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গান্ধারীর শাপ গ্রহণ করে নেন। কিছুদিন পরেই যাদবরা অন্তর্কলহে জড়িয়ে পড়ে এবং তারা যথেষ্ট দুর্বল হয়ে যায়। তারপরে একদিন ভূমিকম্প এবং সুনামিতে পুরো নগরী সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। এই সবই ঘটেছিল হস্তিনাপুর জয়ের 36 বছরের মাঝে। সনাতন ধর্ম অবলম্বে গান্ধারীর শাপের ফলেই পতন ঘটেছিল দ্বারকার। তবে গান্ধারীর শাপ হোক বা সুনামি বা ভূমিকম্প, দ্বারকা যে সমুদ্রের গভীরে তলিয়েছে এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, কোথায় আছে প্রাচীন দ্বারকা? এর কোনো সন্ধান বা প্রমাণ পাওয়া গেছে? উত্তর হলো হ্যাঁ, হারানো দ্বারকার সন্ধান পাওয়া গেছে আরো অনেক আগেই। এই ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ডক্টর রাওয়ের কাছে। আরব সাগরের তলদেশে আবিষ্কৃত নগরীর ধ্বংসাবশেষের সঙ্গে হরিবংশে বিবৃত দ্বারকা নগরীর সাথে মিল খুঁজে পেয়েছেন ডক্টর রাও। হরিবংশে বিবৃত পথ ধরেই সত্যের সন্ধানে আরব সাগরে ঝাঁপিয়ে পড়েন ডক্টর রাও। আমি পূর্বেই ডক্টর রাওয়ের উদ্ধৃতি দিয়ে আপনাদের বলেছিলাম দ্বারকার পরিধি 12 যোজন। আরব সাগরে আবিষ্কৃত শহরের পরিধিও প্রায় 12 যোজন। মূল দ্বীপটি যে ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল ভাটার সময় এখনও তার প্রমাণ মিলে, যা মিলে যায় দ্বারকার সঙ্গে। সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ডুবুরিরা সমুদ্রের অতল থেকে আনলেন কতগুলো সিলমোহর। এই সিলমোহরগুলোর সাথে সিন্ধু সভ্যতার প্রাপ্ত সিলমোহরের আকৃতিগত মিল আছে। তারা আরও তুলে আনলেন চাটব্লেড, অক্ষর খোদিত একটি পাত্র, পাথরের একটি সাঁচ এবং সরু গলা বিশিষ্ট বৃত্ত ঝাঁঝর। এইসব জিনিসের তাৎপর্য কী? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছিলেন ডক্টর রাও। আর ডক্টর রাওয়ের জবাবে এগিয়ে গেলেই পাওয়া যাবে প্রাচীন দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা। সিলমোহরের ব্যাপারটা এখানে সবথেকে বড় প্রমাণ। হরিবংশে উল্লেখ আছে, সেই সময় কোনো ব্যক্তি যদি দ্বারকায় প্রবেশ করতে চাইতো তাহলে তাকে সিলমোহর ব্যবহার করতে হতো। সিলমোহর ছাড়া দ্বারকায় প্রবেশ নিষিদ্ধ ছিল, যাকে তুলনা করা যেতে পারে বর্তমান সময়ের আইডি কার্ডের সাথে। এছাড়াও চাটব্লেডের সাথে হরপ্পার চাটব্লেডের মিল খুঁজে পাওয়া যায়। তাছাড়া সমুদ্রের তলদেশ থেকে একটি পাথরের বিষ্ণু মূর্তি, লৌহ নির্মিত ধারালো অস্ত্র এবং আলপিন সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ পাওয়া যায়। উল্লেখযোগ্য আরও কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ যেমন নোঙর করা জাহাজ, প্রাচীন দুর্গ, বাঁধানো রাস্তা, অন্যান্য দেবদেবীর মন্দির, এক সমৃদ্ধ নগরীর সব কিছু আছে এই স্থানে। বন্ধুরা, এই ডুবন্ত দ্বারকা নিয়ে এখনও গবেষণা চলছে। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উপাত্ত যোগ হচ্ছে এখানে। এই সকল তথ্য উপাত্তের ওপর ভর করে বলাই যেতে পারে এটিই হলো শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া নগরী দ্বারকা। বন্ধুরা, আগামী পর্বে আমরা ফিরে আসব
হিমালয়ের রহস্যময় শহর শাম্ভালা নিয়ে। তাই পরবর্তী পর্বগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।